রোল। আজকে শুনানি শেষ হলো, রাজ্যের মানুষ বা আপনার ইআরও বা এইআরওদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এই শুনানি আজকে শেষ হলো। আমাদের প্রায় 1.5 কোটি শুনানি ছিল। এখন যে এসআইআই এক্সারসাইজ 2 মাস থেকে চলছে, এখানে কি হলো, বাড়িতে গেল, বিএলও এনুমেশন ফর্ম ভর্তি হলো, আপনার যেটা আছে এএসডিডি লিস্ট তৈরি হলো, বুথে বুথে আছে। 7 কোটি 8 লাখ লোকে খসড়া তালিকা লিস্ট মধ্যে নাম ছিল। তারপরে আনম্যাপড এলডি হিয়ারিং হয়েছে, আজকে হিয়ারিং শেষ হয়েছে। এখন মেন কাজ আছে আমাদের। এত এক্সারসাইজ হলো, লাখ লাখ মানুষ ইনভলভ ছিল, বিএলএ ইনভলভ ছিলেন, পলিটিক্যাল পার্টিজ ইনভলভ ছিল, পাবলিক ইনভলভ ছিল, গভর্নমেন্ট সার্ভেন্ট ইনভলভ ছিল, মাইক্রো অবজারভার এক গাদা পরিকাঠামো আমাদের ইনভলভ ছিল। ব্লক অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, সেক্রেটারিয়েট থেকে লোক, আমাদের সিও অফিস, ইসিআই। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইআরও হাতে। ওদেরকে যে আছে যত অ্যাপ্লিকেশন আছে সব ওদেরকে মাইন্ড অ্যাপ্লাই করিয়ে as per SII guidelines, as per the electoral registration rules, as per the acts, সব এখন ডিসিশন নিতে হবে উইদাউট ফিয়ার অফ এভার। আমাদের একটাই উদ্দেশ্য ছিল গোটা এসআই এক্সারসাইজ যে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা রোল তৈরি করতে হবে, যেখানে কোনো যে ভোটার আছে যে এলিজিবল আছে ও বাদ যাবে না, কোনো ভোটার যেটা ইনএলিজিবল আছে ঢুকবে না লিস্ট মধ্যে। তো আমাদের এক্সারসাইজ চললো। এখন ফাইনাল ডিসিশন মেকিং স্টেজে যেটা আছে, এরা সব পেপার দেখে, তথ্য দেখে, রাদার দেন গোয়িং অন এনি ইমোশন এন্ড অল, ডিসপোজ করুক। এন্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে, আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। যারা শুনানিতে অংশগ্রহণ করলো না তাদের ক্ষেত্রে কতদিন করলো না, তাদের ক্ষেত্রে কি শুনানি অংশগ্রহণ করেননি ওটা আমার কাছে সঠিক সব ডেটা নেই, কিন্তু যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, একটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। দে ক্যান অলওয়েজ গেট দ্য নেমস ব্যাক। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর ডকুমেন্ট থাকবে তো দে ক্যান আপিল এন্ড গেট ইট ডান থ্রু ডিও। আর ডিও ওখানে না হবে, দে ক্যান আপিল টু দ্য সিও। যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ নট দ্য বিগিনিং। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, ইয়া কেউ শিফটেড হয়ে যাবে, ইয়া কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। যার আশা করি ফর্মেট খুব বেশি হবে না, কারণ এখন অনেক মানুষের কষ্ট হয়েছে, হিয়ারিং এ এসছেন, এখানে গিয়েছেন, ওখানে গিয়েছে, ডাকা হয়েছে, কিন্তু অনেক রিকনসাইল হয়ে গেছে। যেটা আপনার আধার কার্ডে নাম ছিল, যেটা ভোটার লিস্টে নাম ছিল, বাবা নাম ছিল 2002 লিস্টে, এখন যেটা আছে, আশা করি একটু কষ্ট হয়েছে কিন্তু রিকনসাইল হয়ে গেছে। কিন্তু যারা নাম যে এলিজিবল হবে এরপরে ভোটার লিস্ট ঢোকার জন্য, ইয়া যে বাদ গিয়েছে, যা কোনো বাইরে ছিল, হি ক্যান অলওয়েজ কাম থ্রু ফর্ম 6। আরেকটা প্রশ্ন, এই যে মাইক্রো অবজারভার নিয়ে যে 8505, এদের কি ট্রেনিং কি শুরু হবে না কবে শুরু হবে? এবার আমরা তো জেলা শাসককে বলে দিয়েছিলাম कि যে মাইক্রো অবজারভার এজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন এলিজিবল আছেন, ওদেরকে ট্রেনিং আরম্ভ করার জন্য। আজকে আবার আমি রিপিট করেছি ইনস্ট্রাকশন অল দ্য ডিওস কে, কি এখন এখানে ট্রেনিং করব তো এটা গন্ডগোল হবে, এত দূরে দূরে থেকে লোক আসতে হবে। আর আগে যেটা এখানে ট্রেনিং করলাম ওটা ফার্স্ট টাইম ট্রেনিং ছিল। এখন যে জেলা অফিসার আছে ওরা বি 2 মাসে এক্সারসাইজ পরে অভিজ্ঞ হয়ে গেছেন, ওরা জানেন কি ট্রেনিং জন্য কি লাগবে না লাগবে, দে অল এক্সপিরিয়েন্সড। আর ওখানে মাইক্রো অবজারভারও আছেন, ডিএমস আছেন, এসডিওস আছেন, এইআরওস আছেন, বিডিওস আছেন, দে অল ভেরি এক্সপিরিয়েন্সড। তো আমরা জেলাকে এখন ডেলিগেট করেছি, আপনারা ট্রেনিং করুন ওখানে। যতজন ওখানে রিপোর্ট করেছেন, যতজন এলিজিবল আছেন, সাপোজ কোন জেলাতে 500 লোক রিপোর্ট করেছেন, ওর মধ্যে 400 এলিজিবল আছেন, তো 400 এলিজিবল আছেন, ওদের ট্রেনিং হবে সবাই। আশা করি 1-2 দিনের মধ্যে ট্রেনিং শেষ হবে, তারপরে এদেরকে আমরা যুক্ত করে দেবো আবার এইআরও সঙ্গে। থ্যাংক ইউ।
শুভ দুপুর আপনাদের সকলকে। পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। রাজ্যবাসীকে শিব চতুর্দশীর আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আগামীকাল শিব চতুর্দশী। সর্বত্র মহাদেবের মন্দিরে, শিবালয়ে, শিব মন্দিরে আমাদের সনাতন সংস্কৃতি মেনে, ভারতীয় সংস্কৃতির পরম্পরা মেনে যে ধর্মীয় উৎসব, তাতে সবাই সামিল হবেন এটা প্রার্থনা করছি এবং আশাও করছি। আমাদের আজকের টকিং পয়েন্ট আপনাদের সামনে, এর আগেও আমি আমাদের বিধাননগরের যে বিজেপির ওয়ার্কিং প্লেস রয়েছে সেখান থেকে আমি বিস্তারিতভাবে কয়েকদিন আগে জানিয়েছিলাম অন্তর্বর্তী বাজেটের পরে যে পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার সৃষ্টিকারী, 51টি কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা চাবি লাগানো, 1 কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক যিনি তৈরি করেছেন তথাকথিত মা মাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার, শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে 2013 সাল থেকে লাগাতার প্রতারণা এবং চালাকি করছেন। 2013 সালে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রর বাজেটে যুব উৎসাহ প্রকল্প, যা 2013 সালের অক্টোবর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্প এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের ঘোষণা, 17 লক্ষ আবেদনকারীর আবেদন নেওয়া, 1 লক্ষ আবেদনকারীকে মাসে 1,500 টাকা করে কিছুদিনের জন্য ভাতা দেওয়া, বাকি 16 লক্ষ আবেদনকারীকে অপেক্ষাতে থাকতে বলা, 1 লক্ষের চাকরি হয়ে গেলে বাকিরাও ক্রমান্বয়ে চাকরি পাবেন, এই রকম মিথ্যা প্রতিশ্রুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আধিকারিক মন্ত্রীদের রেখে বেকার যুবক যুবতীদেরকে বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন 14 সালের লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য। সেই যুবশ্রী প্রকল্পের মৃত্যু ঘটিয়েছেন এই মুখ্যমন্ত্রীর নির্দেশে তার অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র, যিনি 17-18 অর্থবর্ষ থেকে এই যুবশ্রী প্রকল্পে কোনো বরাদ্দ রাখেননি এবং এমপ্লয়মেন্ট ব্যাংক তুলে দিয়ে 17 লক্ষ আবেদনকারীর যে আবেদন ছিল, সেই আবেদন কোথায় গেছে? কেজি দরে বিক্রি হয়েছে, না অন্য কিছু হয়েছে, না পুড়িয়ে ফেলেছেন, আমরা জানি না। এই 17 লক্ষ তালিকা আমাদের হাতে আছে। আমরা তাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক করব এবং তারা তাদের অভিজ্ঞতার কথা জনমানসে তুলে ধরবেন ক্রমান্বয়ে। নির্বাচন যত আসবে, এই সরকার যে চাকরি বিরোধী, শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিরোধী, এই সরকার কেবলমাত্র টাটাকে তাড়াননি, সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন, সেটা সবাই জেনে গেছে। এবং জেনে যাওয়ার কারণে যে প্রতিষ্ঠান বিরোধিতা গোটা রাজ্য জুড়ে হচ্ছে, আমরা করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শ্রমিক স্পেশালের মাধ্যমে দেখেছিলাম যে কত লক্ষ লক্ষ আমাদের বাড়ির যুবক বন্ধুরা, ভাইরা পেটের টানে সংসার চালানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা পড়ে আছেন। তাদের থাকা খাওয়া, তাদের নিদারুণ কষ্টের মধ্যে তারা পড়ে আছেন। এটাও আমরা সেদিন দেখেছি। লাইন দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য 7 দিন করে
সব জায়গায় সরকারিভাবে রাখা হয়েছিল, স্কুল, কলেজ, পাঠাগার ইত্যাদিতে, সেটা আমরা দেখেছি যে কি ভীষণ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার তৈরি হয়েছে, যেটা আগে বিগত দিনে স্বাধীনতার আগে পরে অবিভক্ত বিহার, ইউপি থেকে, উড়িষ্যা থেকে আমাদের এখানে মানুষজন আসতেন। উল্টো যা হয়েছে, মানুষ সেটা 2020 সালে করোনা কালে সবাই দেখেছেন, 21-এও দেখেছেন, করোনা থার্ড ওয়েভের সময়। মুখ্যমন্ত্রী সবকিছু বুঝে তিনি এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন অর্থনৈতিক পরিভাষায়। সেখানে তিনি এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল, মে, জুন, জুলাই, কিন্তু ফেব্রুয়ারি মাসে তার ভোট এত বালাই এবং অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি, কালকেও একটা ফোন কল ভাইরাল হয়েছে, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেচ তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন, যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ, যাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, মাননীয় মিঠুন দের চেম্বারে সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এইভাবে মহিলারা যখন আক্রান্ত হচ্ছেন, প্রত্যেক দিন যখন ধর্ষণের খবর আসছে, শ্লীলতাহানি খবর আসছে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ বা গ্যাংরেপ করে জিহাদি বাহিনী খুন করছে, অনুব্রত মণ্ডলরা অশ্লীল ভাষায় পুলিশের স্ত্রী এবং মায়েদেরকে ধর্ষণ করার ওপেন ডিক্লারেশন দিচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী 500 টাকা বাড়িয়েছেন এবং কিছু জনের অ্যাকাউন্টে সেটা বাড়তি টাকা পাঠিয়েছেন। এটার সঙ্গে ভোট অন অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। এটা সিম্পলি অ্যাডিশনাল বাজেট ডিক্লেয়ার করে ফেব্রুয়ারি মাসে ডিক্লারেশন দিতে পারতেন, কিন্তু অর্থনীতির এবিসিডি মানেন না। যা কিছুদিন আগে নির্মলা সীতারামনজি সংসদের দুটো কক্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি চলছে, ইনডিসিপ্লিন অফ দি ফাইন্যান্সিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন, ক্যাগের রিপোর্ট ভায়োলেশন, এগুলো বলেছেন। এরপরে আগামীকাল থেকে একটি বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করে আছে। যেভাবে 17 লক্ষ ফর্মের অপমৃত্যু ঘটিয়েছেন বেকার যুবক যুবতীদের, যুবশ্রী যুব উৎসাহ প্রকল্পের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছেন মাননীয়া, ঠিক আগামীকাল থেকে শিব চতুর্দশীর দিন, উনার তো নত্য সত্য জ্ঞান থাকে না যে হিন্দুদের বড় উৎসব আছে কালকে, উনার খেয়াল নেই যে এই রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী তারা 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু কালকে তিনি 294টা বিধানসভায় আইপ্যাকের বুদ্ধিতে তাবেদার প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে একটা টেবিল আর 2টো করে টুল বা চেয়ার পেতে কাল থেকে এই ফর্ম বিতরণের কাজ শুরু হচ্ছে। এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে। এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে 2013 সালের যুবশ্রীর যেভাবে অপমৃত্যু ঘটিয়েছি, নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাবো এবং পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশে পরিণত করব। এবারের অন্তর্বর্তী বাজেটে চাকরির পাটটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী কোনো ঝুঁকি নিতে চাননি। চাকরি দিলেই পার্থ অর্পিতারা টাকা চাকরি বিক্রি করবে, চাকরি বিক্রি করলেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরলেই সিবিআই, ইডি ইত্যাদি ইনকাম ট্যাক্স আসবে, তারা এলেই পার্থকে জেলে যেতে হবে, সঙ্গে মানিককে যেতে হবে, সঙ্গে কল্যাণময়কে জেলে যেতে হবে, সঙ্গে এসপি সিনহাকে জেলে যেতে হবে, জীবন কৃষ্ণকে এখনো জেলে থাকতে হবে। তাই তিনি এবারের অন্তর্বর্তী বাজেটে সম্পূর্ণভাবে চাকরির প্লাটটা ক্লোজ করে দিয়েছেন। যদিও আমরা জানি পশ্চিমবঙ্গে 6 লক্ষ রাজ্য সরকারের পোস্ট তিনি অবলুপ্তি ঘটিয়েছেন,
আর প্রায় 10 লক্ষ পোস্ট, তার মধ্যে 3,58,000 প্রিন্সিপাল, অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ইত্যাদি 3,58,000 ভ্যাকেন্সি আছে। 1 লক্ষের বেশি, 1.5 লক্ষের কাছাকাছি পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আছে। সব মিলিয়ে যোগ করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে। তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির পাঠটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। আগামীকাল থেকে টেবিল চেয়ার পেতে লম্বা লাইন পড়বে, আইপ্যাকের ক্যামেরা, চটি চাটা এক শ্রেণীর মিডিয়ার ক্যামেরা ঘুরবে। তারা মুখ্যমন্ত্রীর প্রশংসা সূচক বক্তব্য দেখবে যে অন্তত আমরা তো কিছু না হোক এটা পেতে চলেছি। ইতিমধ্যে জলপাইগুড়ির এক নেতা ঘোষণা করেছেন যে দিদি আর যাই হোক আপনাদের জন্য গুটকার খরচটা অন্তত ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা করেছেন। তাই প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে, 2013-র 17 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। এক। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? এটা আপনার পুরনো চাল। 21 সালে নির্বাচনের আগে যে দুয়ারে সরকারের স্টাইল ছিল, সেই দুয়ারে সরকারকে পরে কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন আইপ্যাকের বুদ্ধিতে, চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি, যারা টেন্টেড হিসেবে অভিযুক্ত ইতিমধ্যে, তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন, ঠিক আগামী কাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের বলবো যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে পোস্টকার্ড আমি একটু পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন, এটাও দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা, চাকরি চায় বাংলা, এটাও দিয়ে আসবেন। আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি, একটু পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে নেব। আপনারা দলে দলে ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটা ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন, আমরা জানি হরিয়ানাতে অমিত শাহজি কথা দিয়েছিলেন প্রকাশ্য সভায় 6 মাসের মধ্যে রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করব, পূরণ করেছেন। 3,55,000 ভ্যাকেন্সি ছিল। আমরা জানি আপনারা বিশ্বাস রাখেন বিজেপিকে। দেবেন্দ্র ফাডনবিসের সরকার মহারাষ্ট্রে গ্রাজুয়েটদের জন্য মাসে বেকার ভাতা দিচ্ছেন যতক্ষণ না চাকরি হয়। আর এই মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন, এই গাইডলাইনে 2013-তে ছিল 8 পাস, এখন করেছে 10 পাস, এবং অনন্তকাল কেউ পাবেন না। পাবেন কবে? এপ্রিলে, তখন নির্বাচন বিধি থাকবে, সেটা আমি জানি না কখন কি হবে, ইলেকশন কমিশনের ম্যাটার। কিন্তু এটাতে 5 বছর উনি দেবেন। ওনার প্রস্তাবিত আগে ছিল 13-তে 8 পাস, এবার করেছে 10 পাস, এবং উনি বলেছেন 5 বছর দেবেন। কমপ্লিটলি এই রাজ্যটাকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা আমরা
বন্ধ করো।